এত ওষুধ খাচ্ছি, একটা মিষ্টিও কি খেতে পারবো না? ওষুধ এবং ইনসুলিন দুটোই বন্ধ করা সম্ভব হয়। ব্লাড প্রেশারের ওষুধ তো সারা জীবন চলবে। প্রধান কারণ কিন্তু ওবেসিটি। মাটির তলার সবজি খাওয়া যাবে না এই ফতোয়াটা কিন্তু গুলো খাওয়া যায়। আচ্ছা। গাজর আপনি স্যালাড বানিয়ে খান, কোনো অসুবিধা নেই। ব্ল্যাক কফি যদি রোজ খাওয়া যায় তাহলে নাকি সুগার কন্ট্রোলে থাকে। লিভারের ফ্যাটটা কমায়। আমাদের লাইফস্টাইলে ভুলগুলো লুকিয়ে আছে, সেগুলো ঠিক কি কি? 1 চামচ কেচাপে কিন্তু 1 চামচ চিনির সমান। স্যালাডে কি ড্রেসিং ইউজ করা যায়? যদি স্যালাডে একমাত্র কোনো ড্রেসিং ইউজ করতে হয়, সব থেকে যেটা ভালো, এমন কি বদলে গেল গত 10-20 বছরে যে ডায়াবেটিসের এন্ট্রিটা? বডি ফ্যাটটা বেড়ে যাচ্ছে এবং আমাদের মাসল মাসটা কমে যাচ্ছে। আজকাল আমরা প্রায় সকলে কোনো না কোনো ভাবে ডায়াবেটিসের সঙ্গে ঘর করি। কারো বাবা মায়ের হয়েছে, কারো নিজের হয়েছে, কারো বা হয়তো প্রতিবেশী কাকুর হয়েছে। তো সকলেই ওষুধ খাচ্ছেন, সুগার মাপছেন, আবার ওষুধ খাচ্ছেন, একটা লুপে পড়ে গিয়েছেন। অনেকের মনে প্রশ্ন জাগে, আচ্ছা এই ওষুধ কি কোনোদিন বন্ধ হবে না? রোজ যদি একটা করে করলা খায় তাহলে কি ডোজ একটু কমাতে পারবো? আচ্ছা, রোজ যদি কফি খায় তাহলে নাকি ডায়াবেটিস কমে? এত ওষুধ খাচ্ছি, একটা মিষ্টিও কি খেতে পারবো না? আজ এই সব প্রশ্ন দ্য হোল আরোগ্য নতুন পডকাস্টে আমি দিয়ে এসেছি তিয়াস, এবং রেখেছি একেবারে খোলা টেবিলে। এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট ডায়াবেটোলজিস্ট অ্যান্ড এন্ডোক্রিনোলজিস্ট ডক্টর আশিস মিত্র। ওয়েলকাম ডক্টর। নমস্কার। প্রথম একদম সরাসরি প্রশ্নটা দিয়েই শুরু করি যে ডায়াবেটিস যখন বিশেষ করে ধরা পড়ে কোনো মানুষের, কারোর খুব হাই অঙ্কে গিয়ে ধরা পড়ে, কারোর হয়তো গোড়াতেই ধরা পড়ে, প্রথমেই সকলের মনে প্রশ্ন আসে, এই যে ডাক্তারবাবু ওষুধটা দিলেন, এই ওষুধ কি কোনোদিন বন্ধ হবে না? সারা জীবন খেতে হবে? ডায়াবেটিসের ওষুধ বন্ধ করা কি সম্ভব? ডায়াবেটিসের ওষুধ এবং ইনসুলিন দুটোই বন্ধ করা সম্ভব হয়, কিন্তু এটা প্রথম দিকে, মানে অর্থাৎ ডায়াবেটিস ধরা পড়ার 5-6 বছরের মধ্যে। পরের দিকে গিয়ে হয়তো ওষুধের সংখ্যাটা কমতে পারে, বা ইনসুলিনের ধরুন কেউ 3 বার নিচ্ছে, 2 বার থেকে 1 বার হতে পারে, কিন্তু পুরোপুরি বন্ধ করা সম্ভব হয় না। তার কারণটা কি? যে আমাদের যখন ডায়াবেটিস ধরা পড়ছে তখন কি হচ্ছে, যে আমাদের ডায়াবেটিসের মেন কারণটা কি, যে আমাদের ইনসুলিনটা কাজ করতে পারছে না বডিতে, বিশেষত আমাদের মাসলের মধ্যে, লিভারের মধ্যে প্রচুর ফ্যাট ঢুকে গেছে বলে ইনসুলিনটা কাজ করতে পারছে না। এইবার তখন আমাদের প্যানক্রিয়াস, মানে যেখান থেকে ইনসুলিন ক্ষরণ হয়, প্যানক্রিয়াস তখন কি করে? প্যানক্রিয়াস তখন করে বেশি বেশি করে ইনসুলিন ক্ষরণ করার চেষ্টা করে, যেটাকে আমাদের ডাক্তারি পরিভাষায় ইনসুলিন রেজিস্ট্যান্স বলি। তো এইখানে সেই আমাদের সেই সোনার রাজহাঁসের মতো ব্যাপারটা কি, যে প্যানক্রিয়াস তো ইনসুলিন ক্ষরণ করছে করছে করছে, কতদিন করবে? তো এই প্রথম 6 বছর করতে 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 আস্তে আস্তে কিন্তু প্যানক্রিয়াসটা ফেল করতে শুরু করে। তো আমরা যদি প্রথম 6 বছর ঠিক মতো ট্রিটমেন্ট করি, তাহলে কিন্তু আমাদের ওষুধ এবং ইনসুলিন বন্ধ করা যেতে পারে। 6 বছরের পর যখন প্যানক্রিয়াস ফেল করতে শুরু করেছে, তখন কিন্তু আমাদের পুরোপুরি ওষুধ বা ইনসুলিন বন্ধ করা হয়তো যাবে না, কিন্তু আমরা যদি ঠিকঠাক লাইফস্টাইল মেনটেন করতে পারি, মানে নিয়মিত খাওয়া দাওয়া ঠিকঠাক করা, এক্সারসাইজ করা, তাহলে কিন্তু আমরা দেখেছি অনেক পেশেন্টেরই কিন্তু মানে ইনসুলিন ডোজ কমে গেছে, বন্ধ হয়ে গেছে, ওষুধও কমে গেছে। মানে এটা করার জন্য কিন্তু 5-6 বছর সময় হাতে থাকছে, যেটা খুব কম মোটেও নয়। ডায়াবেটিস ধরা পড়ার পর 5টা বছর আপনি পাচ্ছেন নিজের লাইফস্টাইল মডিফাই করে ওষুধ বন্ধ হওয়ার মতো অবস্থায় আসতে। ডাক্তারবাবু, ডায়াবেটিস ধরা পড়ার পরে বা আগে পরে অনেক সময় অনেকেরই ব্লাড প্রেশারটাও একটু হাই হয়ে যায়। মানে ডাক্তারবাবু যখন সবকিছু টেস্ট করতে বলেন, দেখা যায় যে ব্লাড প্রেশারটাও বেশ হাইয়ের দিকে থাকছে। মানে দুটো রোগ যেন হাত ধরাধরি করে আসে। তো স্বাভাবিকভাবে ব্লাড প্রেশারেরও একটা ওষুধের ব্যাপার চলে আসে, এবং ব্লাড প্রেশারের ওষুধের ক্ষেত্রেও একই কথা শোনা যায় যে তুই সুগারের ওষুধ যদিও বন্ধ করতে পারিস, ব্লাড প্রেশারের ওষুধ তো সারা জীবন চলবে। একই কথা কি ব্লাড প্রেশারের ওষুধের জন্য সত্যি? একদমই তাই। ব্লাড প্রেশারের মেন কারণ হচ্ছে যে আমাদের অ্যাকচুয়ালি ডায়াবেটিস, হার্টের রোগ, ব্লাড প্রেশার, এই এবং যে রোগগুলো হয় তার প্রধান কারণ কিন্তু ওবেসিটি। এই ওবেসিটি যদি আমরা ঠিকঠাক কন্ট্রোল করতে পারি, তাহলে কিন্তু ডায়াবেটিসের ওষুধ বন্ধ করা যায়, ব্লাড প্রেশারের ওষুধ বন্ধ করা যায়। কিন্তু ব্লাড প্রেশারের ক্ষেত্রে অ্যাডিশনালি কয়েকটা ফ্যাক্টর আছে, যে মানে ওবেসিটি ছাড়াও, যেমন স্মোকিং বন্ধ করতে হবে, আমরা নুন খাওয়াটা, এক্সট্রা সল্ট বন্ধ করতে হবে, এবং নোনতা জিনিস যেমন ধরুন ফাস্ট ফুড, ইভেন এখনকার মুড়িতেও খুব নুন থাকে, সেটা বন্ধ করতে হবে। এবং যেটা ইম্পর্টেন্ট হচ্ছে ঘুমটা খুব জরুরি। এবং এই সব ফ্যাক্টর যদি আমরা ঠিকঠাক করে করতে পারি, তাহলে কিন্তু ব্লাড প্রেশারও ওষুধ বন্ধ করা যায়। আরেকটা হচ্ছে যে আমাদের দেশ যেহেতু গ্রীষ্মপ্রধান দেশ, গরমকালে কিন্তু প্রেশার অনেকটা কমে যায়। ফলে কি হয়, অনেকে আমরা দেখেছি ব্লাড প্রেশার না চেক করে
একই ওষুধ বা ডাক্তারকে না দেখিয়ে সারা বছর খেয়ে যাচ্ছেন, না। এটা কিন্তু ঠিক নয়। কেন গরমের দিনে কিন্তু প্রেশার কমে যেতে পারে, শীতকালে প্রেশার বাড়তে পারে, এবং ডোজের অ্যাডজাস্টমেন্টটা অদল বদল। জরুরি। হোয়াটসঅ্যাপে, ফেসবুকে প্রচুর কথা দেখা যায় যে ডায়াবেটিসের জন্য এই সবজিগুলো খান, ম্যাজিকের মতো কাজ করবে, রোজ প্লেটে রাখুন। তো শীতের সবজি এরকম কি কি রয়েছে যা ডায়াবেটিক রোগীদের প্লেটে থাকলে খুব ভালো? দেখুন, শীতকালে সবজিগুলো ডায়াবেটিসের জন্য সবই ভালো। হ্যাঁ, একমাত্র আলু ছাড়া আছে, আলু তো সবসময় পাওয়া যায়। এই ধরুন আমরা শালগম খাচ্ছেন বা ওলকপি খাচ্ছেন, এটা ডায়াবেটিসের খুব উপকারী। মূলো, হ্যাঁ, অনেকের ধারণা আছে যে মাটির তলার জিনিস মানে হ্যাঁ, খারাপ। গাজর, মূলো এগুলো না, চলবে? চলবে, মূলো খাওয়া যায়। আচ্ছা। গাজর আপনি স্যালাড বানিয়ে খান, কোনো অসুবিধা নেই, গাজর তরকারিও খাওয়া যায়। বিটটাতে একটু সুগার বাড়ে, কিন্তু বিটটাকে যেটা আমরা বলি যে বিটটা আমরা স্যালাড বানিয়ে খেতে, হ্যাঁ, কিন্তু অল্প বিট খেলে কিন্তু সুগার বাড়ে না। আচ্ছা। আমরা বলি স্যালাডের মধ্যে অল্প বিট রাখতে, তার কারণটা হচ্ছে যে বিট করে কি আমাদের রক্ত সঞ্চালন বাড়ায়, এবং আমাদের যে হার্ট এবং রক্ত সঞ্চালনকারী ধমনীগুলো যে ব্লক হয়ে যায়, হ্যাঁ, যেটাকে আমাদের করোনারি আর্টারি ডিজিজ বলে, সেটা কিন্তু রেগুলার বিট খেলে এবং একটা করে যদি আপনি বেদানা খান, তাহলে কিন্তু এই রক্ত পরিষ্কার করার জন্য এই দুটো কিন্তু সব থেকে ভালো। এছাড়া ধরুন শীতকালে সবজির মধ্যে ব্রোকলি খেতে পারেন, খুব ভালো। আচ্ছা। ব্রোকলি কিন্তু খুবই ভালো, কিন্তু একটু দামি। দরকার নেই আপনি এমনি ফুলকপি খান, বাঁধাকপি খান, এইগুলো নিয়মিত খেতে হবে। এবং এই যে এর যে ডাঁটাগুলো, হ্যাঁ, এবং এইগুলো খুব উপকারী। এবং একটা যেটা আমরা বলি আর কি, যে অনেক সবজি বা ফল আছে যেগুলো খোসা সমেত খাওয়া যায়, এই খোসা সমেত খেলে কিন্তু ফাইবার অনেক ইনটেক ফাইবার বেশি হয়। থাকে। যেমন পটল, পটল অনেক খোসা বাদ দিয়ে খায়, কিন্তু পটল খোসা খেলে কিন্তু বেশি গুণ পাবে না। যেগুলো খাওয়া যায়, হ্যাঁ, সেগুলো কিন্তু, যেমন রাঙা আলু, রাঙা আলু কিন্তু খোসা সমেত খাওয়াটাই ভালো, ভালো করে ধুয়ে। এখন দেখে নিতে হবে, কারণ এখন আমি দেখেছি যে অনেক অসাধু ব্যবসায়ী ওই রং করা রাঙা আলু, কিন্তু ওগুলো বোঝা যায় যে ন্যাচারাল যে রাঙালু গুলো, সেগুলো কিন্তু ভালো করে ধুয়ে খোসা সমেত খেলে কিন্তু ভালো। সুতরাং শীতকালে আলু বাদ দিয়ে সমস্ত সবুজ শাকসবজি ডায়াবেটিস জন্য খুবই ভালো। এবং মাটির তলার সবজি খাওয়া যাবে না এই ফতোয়াটা কিন্তু সত্য নয়। আরো শোনা যায় যে কফি, ব্ল্যাক কফি যদি রোজ খাওয়া যায় তাহলে নাকি সুগার কন্ট্রোলে থাকে। সত্যি কি ব্ল্যাক কফি দিয়ে সুগার কন্ট্রোল করা যায়, নাকি এটা কফি প্রেমী যারা তারা বেশ নিজেদের আত্মরক্ষার্থে বলে থাকেন? না, কফিতে কিন্তু ব্লাড সুগার কমে, এটা দুটো ভাবে কমে। সেটা হচ্ছে ব্ল্যাক কফি করে কি আপনার মানে লিভারের ফ্যাটটা কমায়। কেমন? যেটা আমরা বলি যে লিভারে যদি ফ্যাট থাকে তাহলে কি হবে, যে ইনসুলিন কাজ করতে পারবে না। তো লিভারের ফ্যাটটা যেহেতু ব্ল্যাক কফি কমায়, সেহেতু আমাদের ইনসুলিন লিভারে ভালো কাজ করতে পারবে। এবং পরে যেহেতু লিভার আমাদের ব্লাড সুগার উৎপন্ন করে, মানে প্রোডাকশন করে, সেহেতু আমাদের যদি লিভারে ফ্যাটটা কমে যায়, লিভারে কিন্তু ব্লাড সুগারটা উৎপন্ন করাটাও কমবে। আরেকটা হচ্ছে যে কফি কিন্তু আমাদের ইনসুলিন হরমোনের করণটা একটু বাড়ায়। এবার কফির একটা ব্যাপার আছে যে কফি কিন্তু ব্ল্যাক কফি খেতে হবে, এবং যেটা হচ্ছে যে দুধ কফি বা কফির সঙ্গে চিনি মেশালে কিন্তু ওই এফেক্টটা থাকবে না। আরেকটা হচ্ছে যে যাদের ঘুমের সমস্যা আছে তাদের কিন্তু আমরা যেটা বলি যে বিকালের পর থেকে কফি না খাওয়া খেতে। তার কারণটা হচ্ছে যে কফি পায় কিন্তু আমাদের শরীরে প্রায় 8 ঘন্টা মতো থাকে। ফলে আমরা যদি ধরুন বিকেল 4টের পর কফি খাই, যাদের ঘুমের সমস্যা আছে তাদের কিন্তু ঘুমটা হবে না। সেক্ষেত্রে কিন্তু ওই আমাদের স্ট্রেস হরমোন লেভেল বেড়ে যাবে, তাহলে কিন্তু আপনার ঘুমটা পাবেন না। স্ট্রেস হরমোন আবার লিভার থেকে গ্লুকোজ প্রোডাকশনটা বাড়িয়ে দেবে। ফলে কফি খেতে হলে আপনি মোটামুটি ধরুন এই যে ব্রেকফাস্টের পর থেকে বিকেল 4টে-5টের মধ্যে খেয়ে নিন। হ্যাঁ, সারাদিনে 2 কাপ খাওয়াই যথেষ্ট, কোনো অসুবিধা নেই। আর আরেকটা ব্যাপার যেটা হচ্ছে যে অনেকেই জানেন না যে কফিতে কিন্তু হাই পেস্টিসাইড দেয়। আপনি যদি কফি যেখানে প্রোডাকশন হয় ব্যাঙ্গালোর নয়, আবার যে মানে চিকমাগালুর বা যেটা দেখেন নাকি, তো অর্গানিক কফিটা পেলে সব থেকে ভালো। কেননা কফিতে কিন্তু খুব পেস্টিসাইড দেওয়া হয় আর কি। তো অর্গানিক কফি যদি পান সেটা সব থেকে ভালো। আর এমনিও 2 কাপ ব্ল্যাক কফি যেটা বললাম এইভাবে খেলে খুব ভালো কাজ করে। এবং 2 কাপটাও খুব গুরুত্বপূর্ণ, কারণ যারা কফি ভালোবাসেন দিনে 7-8 কাপ হয়ে যাচ্ছে কাজ করতে করতে, সেইটা বোধহয় আবার উল্টো ক্ষতি করতে পারে। রাতের দিকে বেশি খেলে ঘুমটা কমে যাবে, সেক্ষেত্রে স্ট্রেস হরমোনটা বেড়ে যাবে। ডাক্তারবাবু, আমরা ডায়েটের এইসব খুঁটিনাটি নিয়ে খুবই সিরিয়াস আলোচনা করে থাকি ডায়াবেটিস সংক্রান্ত ব্যাপার এলে, এবং এক্সারসাইজের কথা তো আমরা জানি যে আমাদের শরীরচর্চা অঙ্গ হওয়া উচিত, কিন্তু আমাদের লাইফস্টাইলের এমন কিছু ভুল যদি আপনি পয়েন্ট আউট করে দেন যে ডায়েটও করছি, হাঁটাহাঁটিও করছি, কিন্তু তবু সুগারটা কমছে না, ডায়াবেটিসটা কমছে না, আমাদের লাইফস্টাইলের ভুলগুলো লুকিয়ে আছে, সেগুলো ঠিক কি কি? যেটা
প্রধানত প্রবলেম হয় আর কি, যে খাবারের মধ্যে অনেক মিসকনসেপশন আছে, যে ভাতের বদলে আমি রুটি খাচ্ছি, হুম হ্যাঁ, যে তাতে আমার সুগার কমবে, ব্যাপারটা তা নয়। ব্যাপারটা হচ্ছে আমাদের কার্বোহাইড্রেটটা কতটা খাচ্ছি সেটা ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে যে আমি যে খাবারটা খাচ্ছি সেটাকে আমাকে দেখে খেতে হবে, যে খাবারের মধ্যে কি আছে। হ্যাঁ, কেননা ধরুন হয়তো কেউ জানেন না খাবারটা খাচ্ছেন, যেমন কেউ হয়তো ভাবলেন যে আমি দুপুরবেলা হালকা খাবারের জন্য ভাত না খেয়ে আমি চাউমিন খাচ্ছি। হ্যাঁ চাউমিনটা কিন্তু ময়দা দিয়ে তৈরি, ঠিক। ওটা কিন্তু ভাতের থেকেও বেশি সুগার বাড়িয়ে দেবে। হয়তো আমি ব্রেকফাস্টে সুজি খাচ্ছি বা চিড়ে খাচ্ছি, হ্যাঁ, তো কি খাচ্ছি তার কার্বোহাইড্রেট কন্টেন্টটা কতটা আছে, হুম, সেটা কতটা সুগার বাড়াতে একদম পারে, একদম। গ্লাইসেমিক ইন্ডেক্সটা কত, এইটা করতে হবে। আরেকটা হচ্ছে যে এক্সারসাইজটা কিন্তু রেগুলার একটা হ্যাবিটে নিয়ে আসতে হবে, কি এক্সারসাইজটা হ্যাবিটে নিয়ে আসতে হবে। এবং পারিপার্শ্বিক অনেক সময় জাঙ্ক ফুড খাওয়া, হুম হ্যাঁ, অনেকে হয়তো কেউ হয়তো একটা ধরুন সিঙ্গারা খাচ্ছেন কেচাপ দিয়ে, হুম তিনি হয়তো জানেনই না যে 1 চামচ কেচাপে কিন্তু 1 চামচ চিনির সমান হুম থাকে। হুম, হুম কেউ হয়তো ফ্রুটসের বদলে ফ্রুট জুস খাচ্ছেন, হুম ফ্রুটস কিন্তু খেতে হবে, ফ্রুট জুস খেলে হবে না। হুম হ্যাঁ, কারণ ফ্রুট জুসটা কিন্তু চিনির মতোই। হুম হ্যাঁ, এবং ওদের ফাইবার নেই। আমাদের ফাইবারটা খুব গুরুত্বপূর্ণ, আমরা খাবারের ফাইবারটাকে গুরুত্ব দিই না। আমরা যদি 40 গ্রাম মতো ফাইবার খেতে পারি প্রত্যেকদিন, আর যদি 100 গ্রাম মতো প্রোটিন খেতে পারি, তাহলেই কিন্তু আমাদের ওখানেই আমাদের ওবেসিটি এবং ডায়াবেটিস অর্ধেক কমে যায়। ফাইবার মানে আপনি রোজ স্যালাড খাওয়ার কথা বলছেন নিশ্চয়ই। এই স্যালাডের এখন একটা নতুন বিপদ হয়েছে, নানা রকম ড্রেসিং পাওয়া যাচ্ছে বাজারে, এই মেয়োনিজ দেওয়া, চিজ দেওয়া, এবং সেই ড্রেসিং ভর্তি স্যালাড খেয়ে ভাবছি যে এই তো স্যালাড খেলাম। তো স্যালাডে কি ড্রেসিং ইউজ করা যায়? স্যালাডে আপনি যেগুলো বললেন যে মেয়োনিজ, চিজ, বাটার, এগুলো কোনোভাবেই ইউজ করা যাবে না। যদি স্যালাডে একমাত্র কোনো ড্রেসিং ইউজ করতে হয়, সব থেকে যেটা ভালো সেটা হচ্ছে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। আচ্ছা আচ্ছা। এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল যদি আপনি চান, শুধু স্যালাড নয়, মানে ধরুন আপনি আমাদের অনেকে ধরুন কেউ হয়তো সন্ধ্যেবেলা মুড়ি মাখা খাচ্ছেন, হুম হুম সর্ষের তেলের বদলে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে মাখুন। বা ধরুন আপনি কোনো ভাতে খাচ্ছেন, ধরুন উচ্ছে ভাতে খাচ্ছেন বা ঢেঁড়স ভাতে খাচ্ছেন, এগুলো যখন আপনি মাখছেন সর্ষের তেলের বদলে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে মাখতে হবে। আচ্ছা। এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিলে কিন্তু আমাদের বডি ফ্যাট কমে এবং ও গুড কোলেস্ট্রল বাড়ে এবং আমাদের হরমোনের লেভেলগুলো ঠিকঠাক থাকে। আচ্ছা। ডাক্তারবাবু, এই ভাজাভুজি খাওয়ার প্রসঙ্গে এখন একটা জিনিস খুব সেটা হচ্ছে এয়ার ফ্রায়ারে যেটা ফ্রাই করা হয়, তেলটা লাগছে না, জিনিসটা একই হচ্ছে। সত্যিই কি এয়ার ফ্রায়ারে ভাজা খাবারে কোনো ক্ষতি নেই? দেখুন, এয়ার ফ্রায়ারে ডেফিনেটলি একটা সুবিধা যে তেলটা কম যাচ্ছে, কিন্তু এয়ার ফ্রায়ারে দেখতে হবে যে ওটার মধ্যে যেটা প্যানটা আছে ওই কেমিক্যালটা মিশছে কিনা। ও হ্যাঁ, সেটা কিন্তু খুব জরুরি। যেমন ফ্রাই প্যানের ক্ষেত্রে আমরা বলি আর কি, যে ওই ননস্টিকের ফ্রাই প্যান অনেক সময় যেটা হয় হুম যে খুব কম তেল দিয়ে রান্না করতে গেলে অনেক সময় কেমিক্যাল বেশি ইয়ে হয়। আচ্ছা। তো এইটাও মাথায় রাখতে হবে আর কি। ওকে। হ্যাঁ, আপনি ওই মানে ফ্রাই প্যানে অল্প তেলে রান্না করে খান। হ্যাঁ, এবং কত করে যেমন আছে, যেমন আপনি বেগুন না ভেজে হুম পুড়িয়ে খান বা পাঁপড় হুম না ভেজে পুড়িয়ে খান। তেলের ব্যবহারটা যতটা কম করা হুম এবং মানে খুব মানে লো আঁচে, মানে ধিমে আঁচে রান্না করা। হ্যাঁ, খুব তাড়াতাড়ি রান্না করতে গেলে কিন্তু হুম। বেশি তেল লাগবে, বেশি বেশি তেল খাওয়া তেলে হবে। বেশি আগুনে দ্রুত যেটা আর কি ভেজে নেওয়া, সেটা না করা, রাইট, সতে করা বা একটু শ্যালো ফ্রাই করে নেওয়া। রাইট, রাইট। ডাক্তারবাবু, এই যে কথাগুলো আমরা আলোচনা করছি, এই ডায়াবেটিস এবং তার ডায়েট ইত্যাদি, এই কথাগুলো এখন আর 50, 60, 70 বছর বয়সের রোগীদের জন্যই যে বলছি তা নয়। এটা নিয়ে আমরা 20 বছর বয়স থেকেই চিন্তিত, কারণ ডায়াবেটিস খুব তাড়াতাড়ি আমাদের আহ হয়ে যাচ্ছে, লাইফস্টাইলের সঙ্গে মিশে গিয়েছে। কেন হচ্ছে এমন? কি বদলে গেল গত 10, 20 বছরে যে ডায়াবেটিসের এন্ট্রিটা 40 থেকে 20-তে এসে নামলো, এবং আমরা এত অসুস্থ হয়ে পড়ছি দ্রুত? দেখুন, একটা হচ্ছে যে আমাদের মানে খাবারের মানে স্টাইলটা খুব র্যাপিডলি চেঞ্জ হয়ে গেছে। হুম হ্যাঁ, আমাদের যে মেটাবলিজম, হ্যাঁ, এটা কিন্তু আমাদের জিন কন্ট্রোল করে। ঠিক আছে? আমাদের ইন্ডিয়ান জিন কিন্তু আমাদের ওই শাক পাতা যেটা আমাদের পূর্বপুরুষরা খেত, এগুলোই কিন্তু খুব ভালো। আমরা যদি হঠাৎ করে আমেরিকান খাবার খেতে শুরু করি, যেমন এই হুম বার্গার, পিজা, এগুলো কিন্তু আমাদের মেটাবলিজমে কন্ট্রোল হয়। ফলে কি হয় একদমই। যে বডি ফ্যাটটা বেড়ে যাচ্ছে এবং আমাদের মাসেল মাসটা কমে যাচ্ছে। ফলে আর আমরা অনেক সময় এক্সারসাইজ করছি না। এখন ওই ওয়ার্ক ফ্রম হোম হয়ে হুম গিয়ে বা কাজের প্রেশার বেড়ে গিয়ে, স্ট্রেস হুম বেড়ে গিয়ে টাইম নেই। এবং এই আমাদের যে বাচ্চারা এখন মানে পড়াশোনা নিয়ে এত ব্যস্ত, অনেক স্কুলে তো মানে খেলার মাঠই নেই হুম বা ফিজিক্যাল ট্রেনিং এর উপর জোর দেওয়া হয় না। এর জন্য কি হচ্ছে, চাইল্ডহুড থেকেই ওবেসিটি বাড়ছে এবং ওবেসিটি বাড়ছে বলেই কিন্তু ডায়াবেটিস, ব্লাড প্রেশার, হার্টের রোগ সব বাড়ছে। ওকে। মানে আমাদের লাইফস্টাইলটার এত দ্রুত একটা পরিবর্তন এসেছে। যারা এই মুহূর্তে এপিসোড দেখছেন, হয়তো ডায়াবেটিসে ভুগছেন, ডায়াবেটিক রোগী,
ওষুধ খাচ্ছেন, হতাশ হচ্ছেন, কোনোদিন কি ওষুধ বন্ধ করতে পারবো না, কোনোদিন কি স্বাভাবিক জীবনে ফিরতে পারবো না, তাদের জন্য আপনি কি বার্তা দেবেন? দেখুন, ডায়াবেটিস কন্ট্রোল করাটা খুব আহামরি কিছু ব্যাপার নয়, কিন্তু আপনাকে লাইফস্টাইলটা ফলো করতে হবে। একজন ডায়েটিশিয়ানকে দেখিয়ে ডায়েট চার্টটা বানাতে হবে আপনার উপযোগী। হ্যাঁ, প্রত্যেকটা লোকের খাদ্যাভ্যাস ডিফারেন্ট, আপনার উপযোগী, আপনি কিরকম ভাবে মানে আপনি কি কি কাজ করেন, কতক্ষণ ঘুমোন বা কখন জেগে থাকেন, এইভাবে আপনার একটা ডায়েট চার্ট বানাতে হবে। এবং আপনার ডক্টরকে কিছু টেস্ট নিয়মিত করে দেখাতে হবে, সেটা 3 মাস হোক 6 মাস হোক। যেমন সব থেকে মিনিমাম টেস্ট হচ্ছে যে একটা ফাস্টিং ব্লাড সুগার করা, একটা HbA1c করা, একটা ক্রিয়েটিনিন চেক করে দেখা, এবং অন্ততপক্ষে বছরে একবার ইসিজি করতে হবে, বছরে একবার চোখের পেছন থেকে রেটিনা বলে যে আমাদের অর্গান থাকে সেটা একবার চেক করতে হবে, এবং একটা ইউরিন ফর এসিআর মানে ইউরিন ফর অ্যালবুমিন ক্রিয়েটিন রেশিও, অর্থাৎ আমাদের কিডনি থেকে প্রোটিন লিক করছে কিনা, এই টেস্টগুলো বছরে একবার করতেই হবে। এই মনিটরিংটা খুব জরুরি, এবং যারা ওষুধ খাচ্ছেন বা ইনসুলিন নিচ্ছেন তারা এই মনিটরিং গুলো করে বা বাড়িতেও গ্লুকোমিটার দিয়ে টেস্ট করে আপনার ডাক্তারবাবুর সঙ্গে নিয়মিত কন্ট্যাক্টে থাকবেন। হ্যাঁ, একবার ওষুধ খেয়ে সেটা টানা 2 বছর 3 বছর মানে করে আর কি, একবার ডাক্তার দেখিয়ে একই ওষুধ খেয়ে যাওয়া, এটা কিন্তু খুব ভুল। এবং শুধু ফাস্টিং সুগার বা পিপি সুগার করলেই হবে না, এটা HbA1cও করতে হবে, বা ঘুরিয়ে ফিরিয়ে বাড়িতে অন্য টেস্টও করতে হবে। কেমন, এই টেস্টিংটা মনিটরিংটা জরুরি, আর লাইফস্টাইলটা ঠিকঠাক করে ফলো করতে হবে। এই এপিসোডের শেষে যেন মনে হচ্ছে সবচেয়ে বড় ওষুধের নাম সচেতনতা। আমরা যত সচেতন থাকবো, নিজেদের মনিটর করতে থাকবো, ততই কিন্তু আমরা ডায়াবেটিসের মতো লাইফস্টাইল ডিজিজ থেকে দূরে থাকতে পারবো। এবং ডায়াবেটিসের চিকিৎসা মানে কিন্তু শুধুই ওষুধ রিপোর্ট নয়, আবার শুধুই লাইফস্টাইল নয়, দুটোর একটা প্রপার ব্যালেন্স, যেটা আজকে খুব সুন্দর করে সহজ করে বুঝিয়ে বললেন ডক্টর আশিস মিত্র। তাকে অনেক ধন্যবাদ। আপনাদের যদি আজকের এই পডকাস্ট ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্টে প্রশ্ন করতে পারেন, আমরা চেষ্টা করব ডাক্তারবাবুর উত্তর আপনাদের কাছে পৌঁছে দেওয়ার। এবং শেয়ার করুন এপিসোডটি, কারণ আপনার পরিবারের কারো কাজে লাগতে পারে এই তথ্যগুলি। ততক্ষণ দেখতে থাকুন দ্য ওয়ার্ল্ড, কারণ খবর এখন এখানেই।